আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে প্রথম ক্লাসে বা প্রথম অংশে যেখানে ছিলাম তারপর থেকে আমরা সামনে আগাই। যেটা বলতেছিলাম যে অক্ষ থেকে বিন্দু দূরত্ব নির্ণয়ের যে কনসেপ্টটা, এটাও আমাদের সিকিউর অঙ্ক করার ক্ষেত্রে দরকার হবে। আহ বিষয়টা আচ্ছা এখানে হিজিবিজি হয়ে গেছে, আমরা আলাদাভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে দেখলে জিনিসটা সুবিধা হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে, এটা একটু বিস্তারিত বলি বা যতটুকু বলা দরকার, কারণ এটা এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় দরকার হয়। ধরো এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে আমাদের 4,5, এটাই। তাহলে এক্স অক্ষ বরাবর কিন্তু তুমি 4 ঘর যাবা। 1, 2, 3, 4, সাপোজ এই পর্যন্ত, স্পেসিংটা একটু বেশি হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4। ওয়াই অক্ষ বরাবর তুমি 5 ঘর যাবা, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5। বিন্দুটা হচ্ছে পি বিন্দু। এখন আমি যদি বলি যে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত, তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব বলতে কিন্তু এই যে এই দূরত্বটা বুঝাবে সরাসরি, যে দূরত্বটা। আর এই দূরত্বটা হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত 5, যেটা আমরা এখানে লিখছি অলরেডি বা বুঝতে পারছি। তাহলে এই 5টা বিন্দুর কোথায় আছে? কুটিতে আছে না? জি স্যার। তাহলে এই জি স্যার। জিনিসটা যদি আমরা এইভাবে বলি তাহলে ভুল হবে কিনা, যে একটা বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব সেই বিন্দুর কুটির সমান, তাই দাঁড়াচ্ছে না? জি স্যার। জি স্যার। তাহলে ওয়াই অক্ষের দূরত্ব বলতে কি বোঝাবে? ওয়াই অক্ষের দূরত্ব মানে হচ্ছে এই যে সরাসরি এই দূরত্বটা বুঝাবে। তাহলে ওয়াই অক্ষের এখান থেকে এই পর্যন্ত আমরা যদি সোজা নিচে চলে যাই, এখানে চলে আসি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত 4। তার মানে এইটাও তাহলে 4 হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আমরা পাচ্ছি 4। এই 4 কোথায় আছে? বিন্দুর ভুজে আছে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে বিন্দুর ভুজের সমান। তাহলে এখান থেকে দুইটা লাইন তোমাকে মনে রাখতে হচ্ছে। এটা হচ্ছে একটি বিন্দুর, লিখে দিচ্ছি, খাতায় লেখো, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব সেই বিন্দুর, এক্স অক্ষ থেকে দূরত্ব সেই বিন্দুর কোটির সমান, কোটির পরম মানের সমান অ্যাকচুয়ালি হবে, বাট জাস্ট এটা মনে রাখো কনসেপচুয়ালি তোমরা, কোটির সমান। কারণ দূরত্বগত কখনো নেগেটিভ হবে না। আচ্ছা 2 নাম্বার। আচ্ছা এটা এক। 2 নাম্বার যেটা মনে রাখবো, যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে এটা কার সমান হবে? ভুজের সমান হবে, ভুজের সমান। তাহলে দেখো, আমরা কি বললাম, যে একটা বিন্দু তোমাকে যে পর্যায়ে গিয়ে তথ্যটা দরকার হোক, যদি তোমাকে বলে যে এক্স অক্ষ থেকে দূরত্ব, চট করে বলে দিবা এটা বিন্দুর কুড়ি সমান। আর যদি বলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান, জাস্ট উল্টাটা চিন্তা করবা। আচ্ছা আর কি কি তাহলে আমরা জানলাম, একটু সামারি যদি করি তাহলে শুরু থেকে এক্স, আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থার পরিবর্তনে যাই, তাহলে আমাদের প্রথম ফর্মুলা ছিল এক্স ইকুয়ালস টু আর কস থিটা। যদি আর এবং থিটা দেওয়া থাকে, এটা ব্যবহার করে আমরা এক্স এর মান পাবো। তারপরে ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এই দুইটা ফর্মুলা ব্যবহার করব আমরা তখন যখন আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হবে। তারপর আমাদের ছিল আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের এক্স এবং ওয়াই এর মান দিয়ে যদি আর থিটা বের করতে বলে, পোলার স্থানাঙ্ক বের করতে বলে, তখন তার একটা হলো এটা, আর এর মান বের করার ফর্মুলা। আর থিটার মানের জন্য বা থিটা বের করার 4টা ফর্মুলা ছিল। প্রথম চতুর্ভাগের জন্য আমাদের ছিল সরাসরি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগের জন্য ছিল পাই, প্লাস ছিল না মাইনাস ছিল বলো তো? বাই মাইনাস। পাই মাইনাস, হ্যাঁ ওই যে ওটা মাথায় রাখবা, যে দ্বিতীয় চতুর্ভাগ এটা 180 ডিগ্রি থেকে ছোট, কম থিটার মান, তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস হবে, তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তারপরে তোমার তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস প্লাস। ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আর ফাইনালি চতুর্থ চতুর্ভাগ যেটা, এটা হচ্ছে আমরা ধরছি 2 পাই মাইনাস ট্যান ইনভার্স
ওয়াই বাই এক্স। তাহলে এই ছিল আমাদের আহ কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক বের করার ফর্মুলা। আচ্ছা, এরপরে আমরা লাস্ট দেখছি হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। দুইটা ফর্মুলা। কার্টেসীয় স্থানাঙ্কে আমাদের ফর্মুলা হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। আর পোলার স্থানাঙ্কে তোমরা এগুলা একটু সামারি আকারে লিখে ফেলবা খাতায়, অঙ্ক মানে নোট করার আগে বা শুরু করার আগে, যে কার্টেসীয় স্থানাঙ্কের দূরত্ব আর পোলার স্থানাঙ্কের দূরত্ব রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 cos θ1 মাইনাস θ2। তাহলে এটা ছিল আমাদের পোলার স্থানাঙ্কের দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এই হচ্ছে আমাদের ওভারঅল 3.1 এর যে বেসিক অংশগুলো দরকার হয়। তো এই কয়েকটা লাইনই কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানে। তাহলে এর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে বলো, না থাকলে আমি গাণিতিক সমস্যার সমাধানে যাব। না স্যার, নেই। সমস্যা নেই স্যার। আচ্ছা, নেই স্যার। ঠিক আছে, তাহলে আমরা চলো অনুশীলনীতে যাই। তিন দশমিক তুলি নেই। এক খুবই সহজ, সরল রেখা, এটা কঠিন মনে করার কোনো কারণই নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রথম দিকে যে অধ্যায়গুলা 3.1, 2, 3, 4, এই চারটা অধ্যায় ছোট ছোট বিন্দু সম্পর্কিত বলতে পারো। আর এর অনেক কিছু আছে এখানে যেটা 9, 10-এও ছিল। আর এই অংশটা এত বেশি সহজ যে বোর্ড পরীক্ষা দেখবে যে এখান থেকে যে খুবই মানে অনেক বেশি যে অঙ্ক আসে তাও না। দেখা যায় জ্ঞানমূলক আসছে, অথবা মাঝে মধ্যে খুবই রেয়ার 4 মার্কসের প্রশ্ন আসে। তো বেশিরভাগই তোমার সরলরেখা শুরু হবে 3.5 থেকে। তো ওই অংশ থেকেই প্রশ্ন 4 মার্কসের জন্য বেশি থাকে। সো এটাকে কঠিন মনে করা যাবে না। হ্যাঁ, সাইকোলজিক্যালি জিনিসটাকে তুমি যদি কঠিন মনে করো তখন কঠিন লাগতে পারে, তাছাড়া জিনিসটা সহজ, একেবারে সহজ। 3.1-এর প্রথম যে নিয়মটা, নিয়ম 1, এটা সিকিউর একটা হ্যান্ডনোট আছে, আমি দিয়ে দিব তোমাদের। তো প্রথম নিয়মটা হচ্ছে আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক। আচ্ছা, এটার জন্য তোমার ফর্মুলা লাগবে কি কি? এখানে নোট করার সময় তোমরা লিখে নিবা যে প্রয়োজনীয় ফর্মুলা বা প্রয়োজনীয় সূত্র। তুমি কার্টেসীয় থেকে পোলারে যাচ্ছ, তাহলে তোমার এখানে এক্স এবং ওয়াই দেওয়া থাকবে, আর থিটা বের করতে হবে। যে এই ফর্মুলা গুলো আমাদের আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 1, একের 1 নাম্বার যেটা দেওয়া আছে, যে প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক, এখানে বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 3,3√3। আচ্ছা, তাহলে এটাকে তুমি অ্যাসাইন করে নিতে পারো, যে সুতরাং x = 3, y = 3√3, যেহেতু এটা কার্টেসীয় স্থানাঙ্ক। তাহলে এখন তোমাকে বের করতে বলছে পোলার স্থানাঙ্ক। এখন বলো তো এই বিন্দুটার অবস্থান কোন চতুর্ভাগে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কোথায় আছে এটা? প্রথম। প্রথম স্যার। প্রথম চতুর্ভাগে, হ্যাঁ। এই বিন্দুর অবস্থানটা, এইটা ঠান্ডা মাথায় তোমাকে চিন্তা করে নিতে হবে। কেন? আদারওয়াইজ থিটা বের করতে গিয়ে কোন ফর্মুলা ব্যবহার করবা এটা তো তুমি আইডেন্টিফাই করতে পারবে না। কারণ এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে। তাহলে আমরা একটু এভাবে লিখবো যে আমরা জানি পোলার স্থানাঙ্ক r, থিটা হলে পোলার স্থানাঙ্ক r, থিটা হলে, এখন ডিরেক্ট ফর্মুলা, r = √x² প্লাস y²। তাহলে ইকুয়ালস টু √x এর জায়গায় 3, 3² প্লাস y এর জায়গায় হচ্ছে 3√3 তার স্কোয়ার, ইকুয়ালস টু রুট ওভার। এখন এই যে ক্যালকুলেশন, তোমার ক্যালকুলেটার এই কাজটা তোমাকে করে দিবে। 3কে বর্গ করলে হবে 9, প্লাস এখান থেকে 9, 3 9 27, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 36, ইকুয়ালস টু 6। মাইনাস প্লাস মাইনাস কখনো হবে না, কারণ এটা
দূরত্ব মিন করে, দূরত্ব ঠিক। বোঝায়, পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আর এর মান শেষ। এরপর তুমি বের করবা কি থিটা। তো থিটা লেখার ক্ষেত্রে শুরু থেকে তুমি একটু ডিক্লেয়ার করে নিবা যে বিন্দুটা কোথায় অবস্থিত, কোন চতুর্ভাগে। তাহলে লিখবা যে যেহেতু যেহেতু বিন্দুটি যেহেতু বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, প্রথম চতুর্ভাগে অবস্থিত, সুতরাং থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। মডুলাস এখানে দিলেও ভুল হবে না, না দিলেও ভুল হবে না। তাহলে ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই এর মান হচ্ছে 3√3 ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে 3। তাহলে এখানে আমরা 3 ক্যান্সেল করতে পারবো উপরে নিচে, ট্যান ইনভার্স √3। তো এরপরে আর পরম মানটা আমরা দিব না, মডুলাসটা দেওয়ার দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেটে চলে যাবে। মডুলাসের কাজ হচ্ছে মাইনাস চিহ্ন থাকলে সেটাকে পজিটিভ করে দেওয়া, প্লাস করে দেওয়া। আচ্ছা, এখন ট্যান কত ডিগ্রি মান √3 মনে আছে? 60 ডিগ্রি। তো এটাকে সরাসরি তুমি 60 ডিগ্রিও লিখতে পারো, অথবা 180-কে 3 দ্বারা ভাগ করলে 60 হয়, এই যে π/3। তাহলে তুমি আর এর মানও বের করে ফেলছো, থিটার মানও বের করে ফেলছো, লাস্টে একটা লাইন সুন্দর করে লিখে দিবা, সুতরাং নির্ণেয় পোলার স্থানাঙ্ক। নির্ণেয় পোলার স্থানাঙ্ক 6, π/3। স্থানাঙ্ক লেখার ক্ষেত্রে প্রথমে এই যে তোমার আর এর মানটা কমা দিয়ে থিটার মান এবং দুটো অবশ্যই ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, ক্রমজোড় আকারে। তো তোমার সরলরেখার প্রথম অঙ্ক দেখো, বুঝতে পারলা কিনা? জি স্যার। স্যার এগুলা তো সেই এমসিকিউ হ্যাঁ, এমসিকিউ আকার। ছোট এগুলা আকার ছোট পাব যদি আছে। এগুলা 2 মার্কসের জন্য আসবে, জ্ঞানমূলকের জন্য আসবে। আহ, আর এমসিকিউ তে যদি আসে, এমসিকিউ এর ক্ষেত্রে আমি এমসিকিউ এর আলাদা ক্লাস, সেই ক্লাসে বিস্তারিত আলোচনা করব যে এখানে শর্টকাট কি আছে, কিভাবে আমরা দ্রুত করতে পারবো। ঠিক আছে? তো জি স্যার। সিকিউ তে তোমার ওই যে সরাসরি তুমি যদি মানে শর্টকাট ব্যবহার করো, তো ওটা করা যাবে না, হ্যাঁ। মানে এমসিকিউ তো তোমার জি অপশন দেওয়া স্যার। থাকবে, ওইখানে ব্যাকওয়ার্ড মেথড আমরা ব্যবহার করি, অপশন থেকে বের করার অনেক পদ্ধতি আছে, সেগুলো ব্যবহার করে অনেক দ্রুত করা যায়। বাট সিকিউ তে তুমি ডিরেক্ট যদি অ্যান্সার লিখে দাও, তাহলে তো তোমাকে নাম্বার দিবে না। ফর্মুলা ব্যবহার করে দেখাই দিতে হবে যে প্রসিডিউরটা কি, কিভাবে তুমি অ্যান্সারটা বের করে নিয়ে আসলা। বুঝতে আর পারছি স্যার। এমসিকিউ এর ক্ষেত্রে তুমি কিভাবে সঠিক অ্যান্সার বের করলা সেটা মুখ্য না, সঠিক অ্যান্সার বের করলা কিনা সেটাই মুখ্য। জি স্যার। আচ্ছা, এবার দেখো এখানে আর যে অঙ্কগুলো আছে এগুলো একটু বুঝাই দেই। তোমার এই নিয়মটা কিন্তু ইম্পর্টেন্ট জ্ঞানমূলকের জন্য, এখান থেকে সাধারণত এই নিয়ম থেকেই বেশি থাকে। মানে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকবে, পোলার স্থানাঙ্ক বের করতে হবে। তোমার এরপরে আছে 1, -√3। এটা ছিল প্রথম চতুর্ভাগে যেটা করলাম। 1, -√3 এটা কোন চতুর্ভাগ? প্রথমে এটা প্রথম প্রিয় চতুর্ভাগ। স্যার। হ্যাঁ, তৃতীয়। 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 দেখো ভালো করে চিন্তা করো। এক্স অক্ষ প্রথমটা প্লাস। বরাবর ধনাত্মক দিকে যাবা, ওয়াই অক্ষ বরাবর চতুর্থ। নিচের দিকে যাবা। চতুর্থ স্যার। চতুর্থ। চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ স্যার। হ্যাঁ। তাহলে এইটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। চেঞ্জটা কোথায় হবে? তোমার এই যে আর এর জায়গায় তো কোনো পরিবর্তন নাই, এক্স এর জায়গায় তো মান বসবে এখানে 1, আর ওয়াই এর জায়গায় মান বসবে -√3। তুমি পরিবর্তনটা কোথায় করবা? এই যে এখানে বলবা যে যেহেতু বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, ফর্মুলা কি হবে? থিটা ইকুয়ালস টু টুয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাসের ভেতরে ওয়াই বাই এক্স। জি তারপর যখন স্যার। তুমি মান বসাবা, টুয়াইস পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস থাকবে মান বসানো পর্যন্ত, ওয়াই এর মান হচ্ছে -√3 ডিভাইডেড বাই এক্স এর মান হচ্ছে 1। এরপরের লাইনে গিয়ে তুমি মডুলাসটা তুলে দিবা, 2π মাইনাস ট্যান ইনভার্স √3। আর মডুলাস তুলে দিলে তখন আর মাইনাস থাকবে না। তাহলে আমাদের এটার মতোই আসছে রুট। দেখো। তাহলে এখানে শুধু কি হবে, এখানে ছিল তোমার ডিরেক্ট π/3, আর এখানে 2π মাইনাস π/3।
আর ক্যালকুলেশন করে এখন এখান থেকে তোমার যেটা আসে 3 × 2 = 6, 6 থেকে 1 গেলে 5, তাহলে 5π/3 এটা হচ্ছে তোমার থিটার মান। বুঝতে বুঝা পারছি গেছে? স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আছে যেটা সাধারণত তৃতীয় চতুর্ভাগের অঙ্কগুলো অনেক বেশি আসতে দেখা যায়। 3 নাম্বারটা পরে বলতেছি। 4 নাম্বার, 4 নাম্বার আছে তোমার -1, -√3। তারপরে 5 নাম্বার আছে হচ্ছে -1, আমার কাছে যে বইটা আছে এটা আগের বছর বই অবশ্য। তো এখানে দেখো তাহলে এই বিন্দুটা হচ্ছে বিন্দুর অবস্থান, বলো কোন চতুর্ভাগে আছে এটা? 3 নাম্বার না 2 নাম্বার? দ্বিতীয় স্যার। 3 নাম্বার। এইটা তাহলে থিটার ফর্মুলা কি হবে এটার জন্য? এটার ফর্মুলা হবে স্যার, হইতাছে হলো পাই প্লাস 10, হ্যাঁ, পাই পাই প্লাস। প্লাস tan−1 y/x। জি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে পাই প্লাস tan−1 y/x, আর কিন্তু কোনো পার্থক্য নাই। তার মানে এটা 7π/3 জি এরকম একটা অ্যান্সার আসবে। আচ্ছা, এরপরে তোমার এইটা কোন চতুর্ভাগ? স্যার। দ্বিতীয়। দ্বিতীয়। এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয়। জি আচ্ছা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে ফর্মুলা কি হবে বলো? স্যার, হইতেছে পাই প্লাস পাই পাই মাইনাস মাইনাস 10। পাই 10 মাইনাস tan−1 y/x। হ্যাঁ, গুড। আচ্ছা, হ্যাঁ। এখন আরেকটা অঙ্ক যেটা আছে, মানে তাছাড়া বাকি পারবা না, আর এর মান বসায় দেয় বের করা, তারপরে এইভাবে লেখবা, একটা তো আমি প্যাটার্ন লিখে দিলাম, লিখে শুধু থিটার এই জি স্যার। ফর্মুলার মধ্যেই চেঞ্জ। আচ্ছা, একটা যেটা তোমাদের কনফিউজ করতে পারে, 3 নাম্বার, এখানে দেওয়া আছে 0, -3। এটা আর এর মান বের করতে কোনো সমস্যা নাই। x = 0, y = -3, বাট যখন তুমি থিটা মান বের করতে যাবা তখন তোমার কাছে মনে হবে যে এটা কোন চতুর্ভাগে, কোন চতুর্ভাগে তো আমি এটাকে ফেলতে পারতেছি না। তার কারণটা কি বলতো? অক্ষের উপর আছে কারণ স্যার। হ্যাঁ, গুড। কারণ এটা হচ্ছে অক্ষের উপর অবস্থিত। আর এই ধরনের যখন হবে তখন তুমি থিটার মান বের করার ক্ষেত্রে দুইটা কাজ করতে পারো। এক, এটাকে পজিটিভ হিসাবে বিবেচনা করে তুমি চতুর্ভাগ আইডেন্টিফাই করতে পারো, তাহলে তোমার এটা চতুর্থ চতুর্ভাগ হবে। চতুর্থ চতুর্ভাগের ফর্মুলা অ্যাপ্লাই করলে মান চলে আসবে। আর এর থেকে বেটার যেটা, তোমার এখানে থিটার মান বের করার জন্য কোনো ক্যালকুলেশনই দরকার নাই। তুমি দেখবা যে কোথায় অবস্থিত, এটার 0, ওয়াই এর মান হচ্ছে -t নিচের দিকে, তাহলে এইখানে কোন একটা জায়গায় তোমার অবস্থান করবে। তাহলে তুমি দেখবা যে কত ডিগ্রি কোণ হয়, এই যে 90, 90, 90, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 270। হ্যাঁ, 270 ডিগ্রি। তুমি জাস্ট বাংলায় লেখবা যে যেহেতু বিন্দুটি ওয়াই অক্ষের উপর ঋণাত্মক দিকে অবস্থিত, সুতরাং θ = 270 ডিগ্রি। আর কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছো? জি স্যার। পরীক্ষায় থাকবে না, এগুলো দিবে না সাধারণত, এগুলো এমসিকিউ তে দিবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম নিয়মের অঙ্কগুলা, যে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। তাহলে এটা আমরা পারবো না পরীক্ষা যদি আসে? জি স্যার, পারবো জি স্যার। স্যার। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসা হচ্ছে নিয়ম 2, যেটা যেটা হ্যান্ড নোট দিব, আমি আর লিখতেছি না, তোমরা ওইখান থেকে এই যে বাংলা লেখা টেখাগুলো একটু গুছায় লিখবা। 2 নাম্বার হচ্ছে তার উল্টাটা, তোমাকে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, এটা কোশ্চেন নাম্বার 2। তাহলে এখানে যে অঙ্কগুলো আছে, আগে প্রশ্নগুলো লিখি। প্রথম বিন্দুটা হচ্ছে 3,90 ডিগ্রি। এরপর দ্বিতীয় যেটা, এটা হচ্ছে 7√2, 45 ডিগ্রি। এরপর 3 নাম্বার যেটা, এটা হচ্ছে 2√2, 135 ডিগ্রি। আর 4 নাম্বারটা হচ্ছে √2, -3π/4। তাহলে দেখো সবগুলাই এখানে আমাদের পোলার স্থানাঙ্ক, কারণ এখানে কি আছে, আর এর মান আছে এবং থিটার মান আছে। 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 135 ডিগ্রি, মাইনাস ঋণাত্মক কোণ 3π/4 ডিগ্রি, 135 সম্ভবত আসে। আচ্ছা, তাহলে এইগুলার ক্ষেত্রে তোমার কোনো ঝামেলা নাই, মানে এই নিয়মটার ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কোনো ঝামেলা নাই। তোমার এখানে চিন্তা করতে হবে না যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত, কোন ফর্মুলা আমি ব্যবহার করব, কারণ এখানে ফিক্সড। x = r cos থিটা, y = r sin থিটা। তোমার প্রথমটা হচ্ছে আর এর মান, পরেরটা হচ্ছে থিটার মান, তুমি বসাবা, ক্যালকুলেটর চাপবা, অ্যান্সার চলে আসবে। তাহলে আমি একটা অঙ্ক দেখাই দিই যে আমরা কিভাবে লিখবো জিনিসটা। যেমন 3 নাম্বার,
প্রদত্ত বিন্দুর স্থানাঙ্ক 2√2, 135 ডিগ্রি। তাহলে সুতরাং এইখানে আমাদের r ইকুয়ালস টু 2√2, থিটা ইকুয়ালস টু 135 ডিগ্রি, স্ট্যান্ডার্ড নোটেশন হিসাবে যেটা আমরা সাধারণত পেয়ে থাকি। আচ্ছা, তাহলে এরপরে কি লিখবো? তোমরা একই প্যাটার্ন ব্যবহার করবে, আগের নিয়মে যেভাবে লিখছো এখানে ওইভাবে লিখবা। যে আমরা জানি কার্তেশীয় স্থানাঙ্ক r, থিটা হলে, কার্তেশীয় স্থানাঙ্ক r, থিটা হলে ওই যে ফর্মুলা লিখবা, ফর্মুলায় মান বসাবা, শেষ। x ইকুয়ালস টু r cos থিটা, x ইকুয়ালস টু r cos থিটা। তাহলে এখানে r এর মান হচ্ছে 2√2 cos 135 ডিগ্রি ইকুয়ালস টু, তো এটা বেটার হয় এখানে আর ঝামেলা না করে তুমি চাইলে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি লিখতে পারো, তখন আবার ওই যে পরিবর্তনের বিষয় আসবে, সাইন থিটা হবে, চিহ্ন কি ওই বিষয়টা আসবে। তুমি একবার ক্যালকুলেটর চাপো, দেখো কি আসে। মাইনাস মাইনাস √2। টু। হ্যাঁ, -2। তো কোনো ঝামেলা নাই, এটা এই কাজটা তোমাকে ক্যালকুলেটর করে দিবে। তুমি এই লাইন পর্যন্ত আসবা, এসে যেহেতু এসএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই, সো এটা ক্যালকুলেটরই করো। তারপর y ইকুয়ালস টু r সাইন থিটা, তাহলে r এর মান 2√2 সাইন 135 ডিগ্রি। এটার ক্ষেত্রে দেখো শুধু 2 আসবে, +2 আসবে। জি স্যার। তাহলে সুতরাং নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক, এখানে কিন্তু একটা জিনিস ভুল লিখছি, তোমরা তো বলো নাই। কার্তেশীয় স্থানাঙ্ক r থিটা কেন ধরবো? এক্স ও ওয়াই হয়ে। এক্স ওয়াই, হ্যাঁ। তাহলে নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক, নির্ণেয় কার্তেশীয় স্থানাঙ্ক -2, 2। শেষ, বুঝা গেছে? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে পারবা না এই এখানে যেগুলো আছে তোমার, স্যার এটা হইতেছে যদি, 4 নাম্বার। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি, এটা যদি কনফিউশন তৈরি করে, এটার ক্ষেত্রে যেটা করবা, প্রথমে থিটাটা বসাবা। ধরো তোমার কি হবে, আর কস থিটা, তাহলে তুমি আর এর মান লিখতেছো √2 কস -3π/4। তাহলে এই মাইনাসটাকে দূর করে নিবা। কিভাবে দূর করবা? মাইনাস থিটার ত্রিকোণমিতিক অনুপাত, হচ্ছে কজ এবং সেক, এই দুইটার ভেতরে যদি মাইনাস থাকে সেই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। এবং তাছাড়া বাকি যত ফাংশন আছে, সাইন, তারপর তোমার ট্যান, কট, কোসেক, সেগুলোর ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসবে। তাহলে এটার ক্ষেত্রে পরের লাইনে গিয়ে তুমি লিখবা √2 কস 3π/4, পাই মানে 180 ডিগ্রি, তাহলে π/4 হচ্ছে 45 ডিগ্রি, 3 দ্বারা গুণ করলে কত হয়, কস তত ডিগ্রি, ক্যালকুলেটর চাপলে অ্যান্সার চলে আসবে। বুঝা গেছে? জি স্যার। আর যখন সাইনের মধ্যে বসাবা তখন ওই যে সামনে মাইনাস আসবে। তাহলে কজের ক্ষেত্রে মাইনাসটা থাকবে না, সাইনের ক্ষেত্রে মাইনাসটা সামনে আসবে, এই তো। স্যার পয়েন্ট আসে স্যার 1.41। √2 দ্বারা গুণ করো, পয়েন্ট আসবে না, এটা -1 -1 আসবে। -1। হ্যাঁ হ্যাঁ, -1 আসবে। প্রথমটা স্যার, আর কস থিটা। প্রথমটাও আসবে না, তোমার 135 ডিগ্রি, কস 135 ডিগ্রি হচ্ছে -1/√2, আর সাথে আছে গুণাকারে √2, কাটাকাটি গিয়ে -1 আসবে, এখান থেকে আসবে -1। জি স্যার। জি স্যার, ঠিক আমি স্যার। ঠিক আছে স্যার। তাহলে এই নিয়মটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তোমার মোটামুটি বলতে পারো 2 মার্কসের প্রিপারেশন হয়ে গেছে। আচ্ছা, এখন
এখান থেকে অনেক সময় তোমাকে সমীকরণের কনভার্সনটা আসবে। তুমি তো স্থানাঙ্ক চেঞ্জ করলা, তোমাকে সমীকরণ দিবে, তোমাকে কার্টেসীয় সমীকরণ দিয়ে বলবে পোলার সমীকরণে কনভার্ট করো, পোলার সমীকরণ দিয়ে বলবে কার্টেসীয় সমীকরণে কনভার্ট করো। এগুলো ছোট ছোট অঙ্ক, যে কটা অঙ্ক আছে করে ফেলবা। পরীক্ষা আসে কম, বাট এই ক্যালকুলেশন গুলো জানা থাকলে পরবর্তীতে দেখবা যে এটা আবার কোথাও না কোথাও তোমার হেল্প হচ্ছে। আমি করে দিচ্ছি। 3 নাম্বার প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা বলো তো কি ধরনের সমীকরণ, পোলার সমীকরণ নাকি কার্টেসীয় সমীকরণ? কার্টেশীয় সমীকরণ। কার্তেশীয় প্রিয় সমীকরণ, হ্যাঁ। থিটা নাই মানে সেটা কার্তেশীয় সমীকরণ। এটাকে পোলার সমীকরণ বানাইতে হবে। তোমার টার্গেট কি? তোমার টার্গেট হচ্ছে কোনো এক্স ওয়াই রাখা যাবে না, সে জায়গায় আসবে হচ্ছে আর এবং থিটা। তাহলে তুমি এখানে দেখো কি করতে পারো। তোমার ব্যবহার করার যে জিনিসগুলো আছে কি কি আছে? আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই ফর্মুলা গুলো তুমি ব্যবহার করতে পারবা। তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার পরিবর্তে সরাসরি আমরা লিখতে পারি আর স্কোয়ার। তাহলে এখানে আমার এক্স ওয়াই দূর হয়ে গেল, এই পাশে কাহিনী শেষ। ইকুয়ালস টু এ স্কোয়ার। এখন এইখানে তো প্লাস নাই, মাইনাস আছে, তাহলে এইখানে আমরা কি করব? এইখানে এক্স এর পরিবর্তে দেখো এই যে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এক্স এর পরিবর্তে কি লেখা যাবে? আর কস থিটা। আর কস থিটা, হ্যাঁ। তো সহজ জিনিস বলতে পারতেছ না কেন? এক্স এর পরিবর্তে এই যে আর কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা তার হোল স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু এ স্কোয়ার। এখান থেকে আসবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আর এখন আর কমন স্কোয়ার নিব। কমন যাবে, তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার, এখান থেকে তুমি পাবা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তুমি এখানে যখন মান বসাই দিছো তখন কিন্তু সমীকরণ কনভার্ট হয়ে গেছে অলরেডি। এখন যেটা করতেছি আমরা সিম্পলিফাই করতেছি, বা এখানে আর টু দি পাওয়ার ফোর, আর টু দি পাওয়ার ফোর, আর টু দি পাওয়ার ফোর ইকুয়ালস টু এ স্কোয়ার আর স্কোয়ার। এইটার একটা ফর্মুলা আছে, বলতে পারবা কেউ? ওয়ান ওয়ান। না, প্লাস হলে ওয়ান হইতো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, কিন্তু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা কস টু থিটার একটা ফর্মুলা, সপ্তম অধ্যায়ে পাবা ত্রিকোণমিতি, কস ওয়ান টু বাই থিটা। টু সাইড কস নোট টু দিয়ে লিখে থিটা। রাখো, ফর্মুলাটা মুখস্থ করে ফেলবা। এটা ত্রিকোণমিতির বাইরে গিয়ে তোমার একটা ত্রিকোণমিতির ফর্মুলা লাগতেছে, তো অন্য জায়গায় লাগতে পারে। তাহলে কস টু থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন দুই পাশ থেকে আর স্কোয়ার আমরা বাদ দিতে পারি, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা, শেষ। বুঝতে বুঝতে পারছি পারছো? স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আসা হচ্ছে, 4 নাম্বার যেটা স্যার কট আছে, কট আলফা, কট হ্যাঁ যাচ্ছি আলফা যাচ্ছি আমি, দিছে স্যার। সমস্যা নাই, এটা যেহেতু তোমাদের ইনিশিয়াল, আমি করে দিব এগুলো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এইটা তোমরা করবা। এখানে এক্স এর জায়গায় বসাবে আর কস থিটা, ওয়াই এর জায়গায় বসাবে আর সাইন থিটা, মানে যে এই পাশে যে কাজগুলো আমরা করছি সেম কাজগুলো আমাদের করলে হয়ে যাবে। তারপরে তুমি পাবা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো আসবে কস টু থিটা। ওই পর্যন্তই অঙ্ক শেষ। সো এখানে যেহেতু কোনো ঝামেলা নাই, এটা তোমরা নিজেরা করবা। 2 3 যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0। তো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সেম, এক্স এর জায়গায় এইটুকুতে আমার মনে হয় যে সরাসরি আমরা কি বসাতে পারবো, আর স্কোয়ার মাইনাস এ আর সাইন থিটা ইকুয়ালস টু 0, এই যে ওয়াই এর মান। মানে তোমার টার্গেটই থাকবে এক্স এবং ওয়াই এর মান বসাবো, এর মধ্যে তুমি যদি সরাসরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাও, তাহলে তার পরিবর্তে সরাসরি তুমি কি বসাতে পারবা, ডিরেক্ট হচ্ছে আর স্কোয়ার বসাতে পারবা। তাহলে এখন যদি আমরা
আর স্কোয়ার ইকুয়ালস টু লিখি এ আর সাইন থিটা, কোনো সমস্যা নাই, দুই পাশ থেকে আর চলে গেলে, সুতরাং আর ইকুয়ালস টু এ সাইন থিটা। বুঝতে পারতেছ অঙ্কগুলা? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, লাস্ট হলো 4 নাম্বার, যেটা প্রবলেম মনে করছো। ওয়াই মাইনাস এক্স কট আলফা দেওয়া আছে এখানে, এক্স কট আলফা ইকুয়ালস টু 0। এখানে আলফাটা আসলে তোমার মানে ইকুয়েশনের সাথে কনফ্লিকচুয়াল কিছু না, এটা একটা কনস্ট্যান্ট হিসাবে তুমি চিন্তা করবা। কট আলফাও নিজে একটা কনস্ট্যান্ট। তাহলে এইটাকে আমরা কিভাবে করতে পারি সহজে? তুমি এখান থেকে লিখতে পারো ওয়াই ইকুয়ালস টু এক্স কট আলফা, তারপরে এক্স ওয়াই কে একপাশে দিয়ে দাও, ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কট আলফা। এখন তুমি মান বসাও। তাহলে ওয়াই এর মান তুমি বসাবা আর সাইন থিটা, এক্স এর মান বসাবা আর কস থিটা ইকুয়ালস টু এই পাশে আছে কট আলফা। উপর নিচে আর কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা হয়ে যাবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কট আলফা। তাহলে তুমি চাইলে এখানে রাখতে পারো, কোনো সমস্যা নাই, নাম্বার দিবে। বাট তুমি যদি চাও যে আমি এই যে ত্রিকোণমিতিক ফাংশনটাকে দূর করব, তাহলে হয় এই পাশে কট বানাইতে হবে অথবা এই পাশে ট্যান বানাইতে হবে। তো এটা বের করার একটা ওয়ে আছে, এখন হয়তো তোমাদের মাথায় আসবে না, অতটুকু ক্যালকুলেশনের ম্যাচুরিটি হয় নাই। এই যে কটকে ওয়ান আমরা মাইনাস। লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা পাই বাই 2 মাইনাস আলফা। ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা, তাহলে কট থিটার থেকে আমরা এটা লিখতে পারি। এখন দুই পাশ থেকে যদি ট্যান চলে যায়, সুতরাং থিটা ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস আলফা। এই হচ্ছে আমাদের তিনের যে অঙ্কগুলা। এর মধ্যে কোন অঙ্কটা বুঝো নাই বলো তো, কোনটা কঠিন লাগলো, কোনটা পারবা না? পারবো স্যার, বুঝছি স্যার। 4 স্যার, 8 তো থাকলো না স্যার তাহলে স্যার। আর মানে তোমার সমীকরণটা তুমি ওই ইসে কনভার্ট করে ফেলছো, পোলার আকারে। এখন পোলার আকারের মধ্যে দুইটা জিনিস আছে, আর আছে থিটা আছে। বাই এনি চান্স আর এখানে ইলিমিনেট হয়ে গেছে, কিন্তু তোমার এক্স ওয়াই তো নাই। যদি এক্স ওয়াই না থাকে আর থিটাও না থাকে, তখন এটা একটা ধরো কনস্ট্যান্ট টাইপের কিছু একটা তুমি পাচ্ছ, বা ইকুয়েশনের কোনো প্যাটার্নের মধ্যে তুমি ওটাকে ফেলতে পারবে না। বাট যদি এখানে এক্স ওয়াই দূর হয়ে যায়, তার মানে তোমার ওইটা পোলার আকারে চলে গেছে। এখন সমীকরণের ধরন অনুযায়ী সেখানে আর নাও থাকতে পারে, অথবা শুধু আর থেকে সেখানে থিটা নাও থাকতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর 4 নাম্বার। চারটে বেশি হয়ে শেষ যাচ্ছে হবো তোমাদের পড়া? কাজ। না স্যার, টাইপ 1 শেষ হবো, 4 নাম্বার গুলো টাইপ 1 শেষ হবো স্যার। হ্যাঁ, আমাদের ওই যে স্থানাঙ্ক রিলেটেড যে বিষয়গুলা, তোমাদের নতুন বইটাতে অবশ্য মনে হয় ই করে দিছে না, ওই টাইপ ভিত্তিক ই করে দিছে, টাইপ এটা ভালো আকারে। হয়েছে। আচ্ছা, এইখানে এখানে হচ্ছে উল্টা কাজটা করতে হবে। যেমন ধরো তোমার প্রথমে যেটা আছে সিম্পল আর ইকুয়ালস টু এ, তাহলে তুমি যেটা করবা, আর কে দূর করতে হবে। আর এর পরিবর্তে কি লেখা যাবে? হলো এর রুট রুট ওভার ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ। স্কয়ার। শেষ, তোমার অঙ্ক কিন্তু শেষ। বাট এটাকে আরেকটু সিম্পলিফাই করার জন্য বা সুন্দর দেখানোর জন্য দুই পাশে বর্গ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটাই অ্যান্সার। সুন্দর। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নাম্বার, আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন 2 থিটা। তো তুমি অঙ্ক করার ক্ষেত্রে প্রবলেমটা দেখবে যে কি তোমাকে সমস্যা করতেছে। তুমি আর স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবা, আর আর এর ঝামেলা শেষ। তারপর আছে এ স্কোয়ার। এখন সাইন 2 থিটা, এইটার কিন্তু কোনো ফর্মুলা নাই, তোমার শুধু সাইন থিটা আছে। তাহলে সাইন 2 থিটা সমস্যা করতেছে, একে দূর করতে হবে। তো এই জায়গায় ত্রিকোণমিতিক ফর্মুলা একটা আছে, ওটা ব্যবহার করতে হয় আমাদের। সেটা হচ্ছে 2 sin θ cos θ। এটা নোট করে রাখবা বা মুখস্থ করে ফেলবা, যে সাইন 2 থিটার ফর্মুলা, সাইন 2 থিটা ইকুয়ালস টু 2 sin θ cos θ। আচ্ছা, এখন তুমি যেটা ই করবা,
যে আমরা দুই পাশে যদি আর স্কোয়ার দ্বারা গুণ করে দেই তাহলে আর স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে ইকুয়ালস টু কেন করলাম টু একটা আর দিব সাইনের সাথে সাইন থিটা আরেকটা আর দিব কজের সাথে আর কস থিটা তাহলে একবারে মান বসা দেওয়া যাবে অথবা ওই যে 1x বাই আর ওয়াই বাই আর এরকম লিখে তারপর গুণ করতে হতো কি করছি এখানে বাম পক্ষকেও আর দুইটা আর দ্বারা গুণ করছি তাহলে আর স্কোয়ার আরো দুইটা আর দ্বারা গুণ করা হয়েছে তাহলে আর স্কোয়ার তার উপর স্কোয়ার হয়ে গেছে মানে দুইটা আর স্কোয়ার হয়েছে আর এখানে তাহলে ডান পক্ষকে গুণ করতে হবে একটা আর দিছি আমরা সাইনের সাথে একটা আর দিছি কজের সাথে সব যেহেতু গুণাকার আছে তো অ্যাকচুয়ালি এটা আমাদের আর স্কোয়ারই থাকলো তাহলে এখানে এখন মান বসায় দাও আর স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু টু আর X কোস থিটা হচ্ছে ওয়াই আর সাইন থিটা সরি কস থিটা হচ্ছে এক্স তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু টু এ স্কোয়ার এক্স ওয়াই এইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সো এখানে আমাদের এই যে সাইন টু থিটা সূত্রটা ত্রিকোণমিতিক ফর্মুলা এটার ব্যবহারটা এখানে আমাদের মুখ্য বিষয় যে কারণে অঙ্কটা পরীক্ষার হলে নাও পারতে পারো বা ভুলে গেলে সমস্যা হতে পারে আচ্ছা এরপরে আচ্ছা আমাদের টাইমও শেষ হয়ে যাচ্ছে 3 নাম্বার আসো 3 নাম্বারটা হচ্ছে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়ালস টু 2 তাহলে আর প্লাস আর কস থিটা ইকুয়ালস টু 2 আর দ্বারা গুণ করে দিছি তাহলে আর এর পরিবর্তে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর কস থিটা মানে এক্স ইকুয়ালস টু 2 তাহলে এই পর্যন্ত লিখলে তোমার কিন্তু কার্তেশীয় সমীকরণে তুমি চলে গেছো এরপরে এটাকে সিম্পলিফাই করতে পারো আরো তুমি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 - x এরপর তুমি যদি বর্গ করে দাও দুই পাশে বর্গ করে দিয়ে সবগুলা এক পাশে নিয়ে বা সিম্পলিফাই করলে বইয়ের উত্তরের সাথে মিলে যাবে সো এটুকু পারবা আমি লাস্ট এটা দেখায় শেষ করি আমাদের এই ক্লাসের আর 2 মিনিট আছে 2 মিনিট পর আমরা ক্লাস আর কন্টিনিউ করতে পারবো না তাহলে এখানে আমাদের দেখো আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা তাহলে এইটা দেখে তোমরা বলতে পারো কিনা আর স্কোয়ারের পরিবর্তে তো আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাতে তো কোনো সমস্যা নাই কিন্তু এই যে কস 2 থিটা শুধু কস্টে থাকলে সমস্যা হতো না কস 2 থিটার তো কোনো মান নাই তাহলে এই কস 2 থিটাকে কি করা যায় কি করতে পারবো ওই যে স্যার এর আগে করলেন স্যার কি করলাম কস স্কয়ার থিটা মানে সাইজ এক্স্যাক্টলি গুড আমি এটাই শুনতে চাচ্ছিলাম তার মানে তোমরা ধরতে পারছো তাহলে এখানে ওই যে আমাদের কস 2 থিটার সূত্রটা আমরা ফেলবো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এখন তুমি হলো এই যে এই জায়গায় কস এর মান বসাবা কস থিটা ইকুয়ালস টু যেটা এক্স ইকুয়ালস টু আর কস থিটা তাহলে কস থিটা ইকুয়ালস টু এক্স বাই আর এখানে আসবে ওয়াই বাই আর তারপরে কমন নিয়ে আর আবার এই পাশে দিয়ে দিবা আর আর গুণ করে যেটা আসে ক্যালকুলেশন করে সমস্যা হলে আমাকে গ্রুপে জানাও আমি বলে দিব তাহলে এই ছিল আমাদের স্যার আহ তোমার এই অংশটা বা এই অংশের ক্যালকুলেশন অথবা দরকার হলে তুমি দুই পাশে আর স্কোয়ার দ্বারা গুণ করে দিবা তাও হবে এটার সাথে আর স্কোয়ার যাবে এটার সাথে আর স্কোয়ার যাবে তাহলে আর ওই ডিভাইড অংশটা আসবে না তাহলে এই পর্যন্ত তোমরা ভালোভাবে করবা প্রিপারেশনের ক্ষেত্রে তাড়াহুড়া করার কোনো দরকার নাই তুমি ধীরে ধীরে আগাও বাট ভালো করে আগাও তাহলে যেটা হবে তোমার নাম্বারটা মানে হবে অনেক বেশি কনফার্মেশন থাকবে অনেক বেশি তুমি যতটুকু পড়বা দেখা যাবে ততটুকুই নাম্বার পাচ্ছ বাট লাফায় লাফায় গেলে তুমি এটা বলতে পারবা যে আমার অনেক বেশি পড়ে ফেলছি বা অনেক শেষ কিন্তু পরীক্ষায় নাম্বার উঠবে অনেক কম বুঝা গেছে জি স্যার স্যার ওকে আজকে এই পর্যন্ত থাক